আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আছি এখন বিজিএস অর্থাৎ বাংলাদেশে বিশ্ব পরিচয়ের 13 নম্বর অধ্যায়ের এসকিউ বা যেটা খ মার্কের জন্য আমাদের আসে সিকিউতে। সো আমরা অলরেডি এমসিকিউ এবং এমসিকিউ এবং ক মার্কগুলো শেষ করে ফেলেছি। তো এবারে আমাদের পার্ট হচ্ছে এসকিউ, যেটা মানে সংক্ষিপ্ত আকারে যেটা আসে। সো কথা না বাড়িয়ে লেট স্টার্ট, আমরা শুরু করে দিতেছি। যারা আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই ওইগুলো দেখে তারপরে এখানে খ মার্কে আসবা, খ মার্ক বা এসকিউতে আসবা, তারপরে তোমরা সিকিউতে চলে যাবা। সো এমসিকিউ আগে দেখবা, তারপরে তোমরা ক মার্ক দেখবা, তারপরে খ মার্ক দেখবা, তারপরে তোমরা সিকিউতে চলে যাবা। সো লেটস স্টার্ট। আমরা অনেক সংক্ষিপ্ত সময়ে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টায় আছি। সো ইনশাল্লাহ হয়ে যাবে। সো বর্ধিত পরিবার বলতে কি বোঝায়? দেখো, বর্ধিত পরিবার ভাবে কোনটাকে বোঝানো হয়? বর্ধিত পরিবার তুমি থাকবা, তোমার স্ত্রী থাকবে, তোমার বাবা থাকবে, তোমার বাবার স্ত্রী থাকবে, তোমার দাদা থাকবে, তোমার দাদার স্ত্রী থাকবে। এই মানে ছয়জনের বেশি, ছয়জন নিয়ে যে পরিবারটা গঠিত হয় সেটাকে হচ্ছে বর্ধিত পরিবার। সো এখানে বলছে, দেখো উত্তর দেখো, বলছে বর্ধিত পরিবার বলতে পিতামাতা এবং তাদের সন্তান সন্ততি ও সন্ততির স্ত্রী পরিজন নিয়ে গঠিত পরিবারকে বোঝায়। বর্ধিত পরিবার বলতে কি বোঝায়? বর্ধিত পরিবার হলো পিতামাতা ও তাদের সন্তান সন্ততি, ও সন্ততির আবার স্ত্রী পরিজন নিয়ে গঠিত পরিবারকে বোঝায়। সেখানে আরেকটু দেখি যে পিতামাতা বলছে, মনে করো তোমার পিতামাতা, তাদের সন্তান সন্ততি, আবার তোমার পিতামাতার সন্তান সন্ততি মানে তুমি, ও সন্তান সন্ততির স্ত্রী, পিতামাতার সন্তান সন্ততি ও সন্ততির স্ত্রী পরিজন, আবার পরিজন থাকতে হবে। তোমারও আবার মনে করো যে পরিজন থাকতে হবে, পরিজন নিয়ে মানে তোমার যে বংশের ইয়ে আছে সেই বংশের ইয়ে নিয়ে যে গঠিত পরিবারকে বোঝায়। সো অর্থাৎ তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবারকে বর্ধিত পরিবার বলে। আমাদের দেশের গ্রামীণ কৃষি সমাজে এই ধরনের পরিবারগুলো বেশি দেখা যায়। কৃষি সমাজে এই ধরনের পরিবারগুলো আসলেই বেশি দেখা যায়, গ্রামের যে কৃষি সমাজগুলো আসে। সো বর্ধিত পরিবার কাকে বলে? সো আগে আমরা লিখবো যে বর্ধিত পরিবার বলতে আমরা কী বুঝি। সো বর্ধিত পরিবার বলতে পিতামাতা ও সন্তান সন্ততি ও সন্ততির স্ত্রী ও স্ত্রী পরিজন নিয়ে গঠিত পরিবারকে আমরা কী বলি? তোমাদের হচ্ছে বর্ধিত পরিবার বলে। সো বর্ধিত পরিবার তিন পুরুষে আবদ্ধ পরিবার। আর আমাদের দেশে কৃষি অঞ্চলগুলোতে, গ্রামীণ কৃষি সমাজে এই ধরনের পরিবার একটু বেশি দেখা যায়। সো আমাদের এই টপিক্স থেকে আর বোর্ড কোশ্চেন নাই। সো নেক্সট টপিক্স আমাদের কি আছে দেখি। ওকে, বলছে যে পরিবারের সাধারণ কার্যাবলী নিয়ে যে প্রশ্নটা আছে। বলছে পরিবারের সাধারণ কার্যাবলী, পরিবারকে আয়ের একক বলা হয় কেন? দেখো, পরিবারকে আয়ের একক বলা হয় কারণ মানুষের আয় পরিবারের অর্থনৈতিক ব্যবস্থা দৃঢ় করার জন্য পরিচালিত হয়। পরিবার হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা প্রদান পরিবারের অন্যতম কাজ। তাই পরিবারের সদস্যরা বিভিন্ন অর্থনৈতিক কাজে নিয়োজিত থেকে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে। আচ্ছা, আমরা আরেকবার দেখি। আরেকবার বলছে কি এখানে, দেখো ভাইয়া, বলছে পরিবারকে আয়ের একক বলা হয় কেন? সো পরিবারকে আয়ের একক বলা হয় কারণ মানুষের আয় পরিবারের অর্থনৈতিক ব্যবস্থা দৃঢ় মানে ভালো করে, মানে মজবুত করে, দৃঢ় করার জন্য পরিচালিত হয়। পরিবার হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা প্রদান পরিবারের অন্যতম কাজ। তাই পরিবারের সদস্যরা বিভিন্ন অর্থনৈতিক কাজে নিয়োজিত থেকে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো। পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন? সো পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কারণ জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে লাভ করে। মাতাই শিশুর জীবনের প্রথম শিক্ষক।
যদিও বর্তমানে শিক্ষা নেওয়ার যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবুও আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, তারপর হচ্ছে নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু পরিবার থেকেই গ্রহণ করে। তাই পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, তারপরে ভাই আমরা দেখি নেক্সটে কি আছে। বলছে আধুনিক যুগে সাংস্কৃতিক কোনটিতে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাখ্যা করো। আধুনিক যুগে সাংস্কৃতিক গণমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ইত্যাদি। সংবাদপত্র দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশ করে। শিশু, কিশোরসহ সর্বস্তরের মানুষ এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে, নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শিখে। ফলে তৈরি হয় একটি আধুনিক সাংস্কৃতিক পরিমণ্ডল। তারপরে ভাই বলছে দেখো, পরিবারকে বিশ্বজননী প্রতিষ্ঠান বলা হয় কেন? পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনে বিশ্বজননীয় প্রতিষ্ঠান। দলবদ্ধ জীবনে ইম্পর্টেন্ট, দলবদ্ধ জীবনে। সো পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনে বিশ্বজননী প্রতিষ্ঠান। সব সমাজে এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরেই পরিবারের অস্তিত্ব রয়েছে। এটি আমাদের দলবদ্ধ জীবনের আবেগময় ভিত্তি। সন্তান উৎপাদন, প্রতিপালন এবং স্নেহ মায়া মমতার বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার সচেতনতা সৃষ্টি প্রভৃতি পরিবারের মাধ্যমেই ঘটে। প্রতিষ্ঠান হিসাবে পরিবারের রয়েছে বিশেষ নিয়মনীতি, আদেশ, মূল্যবোধ এবং কার্যগত সাংগঠনিক ভিত্তি, যার সামগ্রিক রূপই পরিবার কাঠামো। তাই পরিবারকে বিশ্বজননী প্রতিষ্ঠান বলা হয়। ওকে, নেক্সটে আসি। বলছে পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন? এটা আমরা একটু আগেই পড়ছি। পরিবারই ছিল একসময় ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র। ব্যাখ্যা করো। পরিবারই ছিল একসময় ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে পিতামাতা, দাদা-দাদি ও অন্যান্য সদস্য বিভিন্নভাবে শিশুকে অবহিত করতেন। ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান, নৈতিকতা, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিক্ষা শিশু পরিবার থেকে গ্রহণ করে। শিশুর ধর্মীয় নৈতিক শিক্ষার জন্য পিতামাতাকেই অধিক সচেতন হতে হয়। পারিবারিক মূল্যবোধ থেকেই শিশু ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। ওকে, আশা করি এটা শেষ। নেক্সটে যাই। এখন নেক্সট পার্টটা আছে তোমাদের বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা। এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন নাই। সো ভাই বলছে মিথস্ক্রিয়া ধারণাটি ব্যাখ্যা করো। সো আমি তোমাদের বোর্ড কোশ্চেন পড়ছি কেন? কারণ বোর্ড কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি, যেহেতু পরীক্ষা সামনে। সো বোর্ড কোশ্চেনগুলো একটু টাফ টাইপের হয় এবং এই টাইপের কোশ্চেনগুলো দেখা যায় অনেক সময় তুলে দেয়। সো বলছে মিথস্ক্রিয়া ধারণাটি ব্যাখ্যা করো। মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। সমাজ জীবনের মূল বিষয় এটি। ব্যক্তির সামাজিকীকরণ, সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এতেই মিথস্ক্রিয়া বলা হয়। আরেকবার পড়বো। মিথস্ক্রিয়াটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এমসিকিউতে দেখাই দিয়েছিলাম, এসকিউতে হয়তো দেখাই দিয়েছিলাম এবং সিকিউতেও বলতেছি যে এটা হচ্ছে মাস্ট মোর ইম্পর্টেন্ট মিথস্ক্রিয়া।
সো মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মানুষের আচরণগত পারস্পরিক আচরণ, যেটা আমাদের আচরণ, সেই আচরণগত পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে মিথস্ক্রিয়া। সমাজ জীবনের মূল বিষয় কি? মিথস্ক্রিয়া। তো মিথস্ক্রিয়া কাকে বলে? মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। সমাজ জীবনের মূল বিষয় এটি ব্যক্তির সামাজিকীকরণে সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। ব্যক্তির সামাজিকীকরণ, আমরা যে সমাজে বসবাস করি এই সামাজিকীকরণটা ঘটে থাকে কোথা থেকে? দেখো, ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। একেই মিথস্ক্রিয়া বলে। ওকে, আমরা নেক্সট দেখতে পাচ্ছি, বলছে পরের টপিক বলছে সামাজিকীকরণের উপাদান হিসাবে মূল্যবোধের ব্যাখ্যা দাও। সামাজিকীকরণের উপাদান হিসাবে মূল্যবোধের সামাজিকীকরণ কি একটা মূল্যবোধের উপাদান? মূল্যবোধের ব্যাখ্যা দাও। প্রতিটি সমাজে কিছু সামাজিক মূল্যবোধ থাকে, যেমন সামাজিক বিধি ব্যবস্থা, আচার ব্যবহার, আইনের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি। এসব সামাজিক মূল্যবোধ পালনের মধ্য দিয়ে সামাজিকীকরণ প্রক্রিয়া বিকশিত হয়ে থাকে। মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিকীকরণের উদাহরণের মূল্যবোধ সমূহ আয়ত্ত করতে থাকে। সামাজিক মূল্যবোধ হলো সাংস্কৃতিক আদর্শ যার মাধ্যমে ব্যক্তি জীবনধারার মান পরিমাপ করা যায়। বলছে আধুনিক যুগে সংস্কৃতি কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে? গণমাধ্যমকে কেন্দ্র করে। আধুনিক যুগে সাংস্কৃতিক গণমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র। এটা আমরা একটু আগেও পড়ছি, একটু আগেও পড়ছি, সেটা লাগবে না আর। বলছে শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদল গুরুত্বপূর্ণ কেন? শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীতে অন্তরঙ্গ বন্ধুদল বলা হয়। শিশুর